ওনারা যেভাবে আশা করেন যে উনি এটা কি বলে যে বাচালতা করবে, আগে যেরকম প্রধানমন্ত্রীরা করতো বা রাষ্ট্রপ্রধানরা করতো, তাইলে এদের অবস্থা কি হবে সেটা চিন্তা করার এ ধরেন হচ্ছে আপনার মাংস বলে মাংস না খেয়ে আপনারা কাঁঠাল দিয়ে রান্না করেন, পেঁয়াজু নেই আলু দিয়ে বানান, মানে পেঁয়াজুর বদলিতে বলে আলু, পেঁয়াজ নেই তাহলে আলু দিয়ে বানান, বেগুনি না হলে কোমরানু বানান, আমাদেরকে অপশান দিত। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে সে অপশান দেয়। আপনার ফুয়েল নাই তো ফুয়েল কার্ড দিবে, আপনার এলপিজি নেই অপশন তো নেই, কার্ড আপনি এলপিজি নেই কোন আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কালকে বগুড়ায় যে কথাটা বলেছেন, গুপ্ত বিভ্রান্তকারীরা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, ক্ষমতা কুক্ষিগত করবার চেষ্টা করছে। তিনি অবশ্য বলেছেন, ইন্ডিকেট করেছেন 71, 86, 96, 111-এর সময় তারা এই জাতিকে বিভ্রান্ত করেছে। আপনি যদি একটু জিনিসটা পরিষ্কার করতে, আসলে কাদেরকে, কারা তারা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম, সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, এখানে এটা তারেক রহমান বুবা, পুতুল, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছিলাম। তারপরে বুবার মুখে এরকম বোমা, হ্যাঁ, সেটা একটা আশ্চর্য ব্যাপার। এবং একটু কড়াভাবেই উনি বললেন। সাধারণত এত কড়াভাবে ইলেকশনের পরে ওনাকে বলতে শোনা যায়নি আর কি। জি, সো বুবার যদি মুখের এই অবস্থা হয়, হ্যাঁ, তাইলে ওনারা যেভাবে আশা করেন যে উনি এটা কি বলে যে বাচালতা করবে, আগে যেরকম প্রধানমন্ত্রীরা করতো বা রাষ্ট্রপ্রধানরা করতো, তাইলে এদের অবস্থা কি হবে সেটা চিন্তা করার বিষয়। দেখেন, আমি যেই জায়গাটা একটু গুরুত্ব দিতে চাই, ছোট করে বলি যে রাজনীতি করা বা রাজপথে আন্দোলন করা, এটাও কি এক ধরনের মানে ক্ষমতা কুক্ষিগত করার একটা পায় তারা বলছে? রাজপথে আন্দোলন করা তো কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো আপনি আন্দোলন কি নিয়ে করছেন, আন্দোলনের প্রক্রিয়া কি, আন্দোলনের প্রক্রিয়া কি। ধরেন এই যে আমি বললাম যে এই গভর্নমেন্ট কতগুলো জায়গায়, আচ্ছা আগে আপনার প্রশ্নের উত্তর দিই সরাসরি। গুপ্ততা, দেখেন উনি গুরুত্বপূর্ণ একটা গুপ্ততা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলতেছি। এই আপনার ধরেন 5 তারিখের পরের থেকে গুপ্ততা নিয়ে আলাপ করতেছি। এটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নেই। এইটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত একটা সমস্যা, গুপ্ততা। গুপ্ততার ঐতিহাসিক সিনারিও কি, ঐতিহাসিক সিনারিও, গুপ্ততার রাজনীতিটা যদি আমরা মানে স্টাডি করতে চাই, বুঝতে চাই এটা সমস্যা কি, কেউ গুপ্ত থাকলে সমস্যাটা কি হয়, সেটার ক্লাসিক্যাল উদাহরণ হলো জার্মানির হিটলারের মানে উত্থান। আপনার ইহুদিরা ওইখানে সংখ্যায় ছিল 5%, 7%-এরও কম, কিন্তু সমস্ত পাওয়ার সেক্টরগুলো তারা ওই নিরপেক্ষ নামে দখল করে ফেলছিল। ফলে বৃহত্তর জনগোষ্ঠী চরমভাবে বঞ্চিত হচ্ছিল। তখন হিটলার কিন্তু একটা সোশ্যাল ডেমোক্রেটিক লিডার হিসাবে উত্থান হয়েছিল। ফলে গুপ্ততার কারণে দেখা যাচ্ছে পাওয়ারগুলো ক্যাপচার হয়ে যাচ্ছে নানা রকম আপনার এই নন পলিটিক্যাল অ্যাক্টরদের দ্বারা, মানে এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, মানে এস্টাবলিশমেন্ট, পাওয়ার ক্যাপচার্ড বাই এস্টাবলিশমেন্ট। এটা যখন হয়ে যায় তখন জনগণ বঞ্চিত হয়, এবং সেটা এস্টাবলিশমেন্ট ক্যাপচার করে থ্রু দ্য ইমোশন, থ্রু ন্যারেশন, হ্যাঁ, এক ধরনের মোরালিস্টিক, হ্যাঁ, সিঙ্গেল মানে আপনার ট্রুথফুল ন্যারেটিভ তৈরি করা, মানে এক ধরনের কৃত্রিম সত্য তৈরি করা, এবং ওইদিকে একটা ইমোশনাল জোয়ার তৈরি করার মধ্যে দিয়ে এটা আপনার ক্যাপচার করে। যাই হোক, এখন বাংলাদেশের ক্ষেত্রে এই বাস্তবতা আছে কিনা? হ্যাঁ আছে। ক্যাডার ভিত্তিক রাজনীতি অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তারা সবসময় প্রো এস্টাবলিশমেন্টের সাথে থাকে, হ্যাঁ। এবং এই ধরনের জামাত ইসলামের কথা বলা হয় যে 86, 96, 2008 এগুলোর কথা বলতেছে, আমরাও বলি, হ্যাঁ। এবং বিএনপির সাথেও তো ছিল জামাত, বিএনপির সাথে থাকা, বিএনপির সাথে ছিল, জাতীয় পার্টির সাথে ছিল, আওয়ামী লীগের সাথে, সবার সাথেই থাকে, সবসময়ই থাকবে, এখনও তারা আছে, নানা ফর্মে থাকবে। ক্যাডার ভিত্তিক রাজনীতি অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট হিসেবে ফাংশন করে এরা। এবং জামাতের ক্ষেত্রে জামাত হলো এন্টি ন্যাশন পলিটিক্যাল ফোর্স ছিল একটা। 71-এ তারা গোটা জাতি যেখানে স্বাধীন মুক্তি যাচ্ছে, ন্যাশনাল একটা জাতীয় মুক্তি সংগ্রামে ঝাঁপাই পড়ছে, তারা এটার বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে। ফলে এন্টি ন্যাশন বাট প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে আবার তারা, হ্যাঁ। তারপর আবার স্বাধীন দেশ হওয়ার সাথে সাথে এস্টাবলিশমেন্টে ঢোকার জন্য তারা যত রকম চেষ্টা করা দরকার। আওয়ামী লীগ তাদের চিহ্নিত শত্রু সেই 71 সালের সময়, কিন্তু তারপরেও তারা দেখবেন যে স্বাধীনতার পরে প্রথম 86 সালে তারা আওয়ামী লীগের সাথে চলে গেল, হ্যাঁ। তো ফলে শত্রু মিত্র বিভাজনের আন্দোলনও ছিল, হ্যাঁ। শত্রু মিত্র বিভাজনের মোরাল স্ট্যান্ডার্ড সে ফলো করে না, সে ফলো করে ট্যাকটিক্স, কৌশল মাঝে মাঝেই তার নীতিকে খাইয়া ফেলে, কিন্তু তারপরেও তার লোকজন মনে করে যে কৌশল সফলতার দিকে যাচ্ছে কিনা। কৌশলে সফল হওয়া যায় ফর টাইম বিং হওয়া যায়। ফলে এই গুপ্ততার প্রবলেমটা এটা ক্লাসিক্যালি বুঝতে হবে। কিন্তু এখানে এখন বাংলাদেশে তারেক রহমান যে জায়গায় বলছে, যে জায়গাটা সবচেয়ে আমি পছন্দ করছি, হ্যাঁ, সেটা হলো উনি বলছে গুপ্ত বিভ্রান্তকারী। যেমন ধরেন তাসিন এখানে আসছে, সে তার পলিটিক্যাল বক্তব্য দিবে, সে পলিটিক্যালি যদি তার বক্তব্যটা মেনুভারিংও করে, সে যদি ম্যানিপুলেটিভ বক্তব্য দেয়, আমি কিন্তু কাউন্টার দিতে পারবো। কিন্তু একটা গুপ্ত ফেসবুক আইডি, একটা বট আইডি
যদি 10,000 ভুয়া ফটো কার্ড ছড়ায়, আমি কিন্তু কাউন্টার দিতে পারবো না, আমি ইভেন তার আইডেন্টিফাই করতে পারবো না। ফলে প্রকাশ্য বিভ্রান্তকারীও বলা যাবে না, ধরেন তার রাজনৈতিক পজিশনটা আমার চেয়ে ভিন্ন বা আমার পজিশনটা তার চেয়ে ভিন্ন, আমি 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 যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে হোয়াই আই এম রাইট, মানে হোয়াই আই এম ট্রুথফুল, গুপ্ত সে তারটা প্রচার করার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু বিভ্রান্তকারী আবার ডিপ স্টেটকেও কোনো ইন্ডিকেট সেখানে সেখানে ডিফেন্স স্টেটের আলাপে আসতেছে, সেখানে কিন্তু বিভ্রান্তকারীও যদি হয়, আমি যদি বিভ্রান্তিকারী হই, জনগণ আমারটা দেখবে যে আচ্ছা আমি বিভ্রান্ত করছি, ওনারটা যদি হয় ওনারটা দেখবে, আপনারটা হলে আপনারটা দেখবে। কিন্তু গুপ্ত বিভ্রান্তকারী ইটস এ ডেঞ্জারাস ফেনোমেনা। আমার নামে যদি 10,000 মানে বট আইডি আমি যদি ছড়াই, আপনি ধরতে পারবেন না। এই যে ধরেন এই ওমেন, নারীদের যে আসন দেওয়া হচ্ছে, নারীদের আসন দেওয়া নিয়ে আমি ফেসবুকে কোনো মন্তব্য করিনি কালকে পর্যন্ত, কিন্তু আমার নামে ভুয়া ফটো কার্ড ছড়াচ্ছে যে আমি নাকি বলতেছি এই যে খুবই অশ্লীল ফটো কার্ড, এটা না বলাই ভালো। হ্যাঁ, তারপরে ভদ্রতার মধ্যে যতখানি বলা যায় যে নায়িকাদের যে ফটো দেয় নাই, এতে আমি খুব খুশি, ধন্যবাদ জানাইছি বিএনপিকে নাকি, এবং বলছি নায়িকাদের অন্য জায়গায় আপনার শোভা পায়, সেখানে সব এই ধরনের একটা বক্তব্য ফটো কার্ড বানায় লাভ করে দেওয়া হচ্ছে। এই যে গুপ্তভাবে করছে, এটা আমি ধরতে পারছি না। এটা আমি বলছি এদেরকে প্রতিরোধ করার উপায়, করোনা মহামারীর পরে প্রতিরোধ করার উপায়টা আসি, যেহেতু প্রতিরোধ করার উপায়ের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা কনফিউজিং অবস্থার মধ্যে আছে। এখানে আপনি যে মাঝখানে যে প্রশ্নটা করলেন, এবার এই গুপ্ত বিভ্রান্তকারীর মধ্যে ডিপ স্টেটের ব্যাপার আছে কিনা? হ্যাঁ, আছে তো। কারণ নন পলিটিক্যাল অ্যাক্টররা সবসময় গোলা পানিতে মাছ শিকার করে, সবসময় তারা আন্ডার কাভার থেকে ফাংশন করে এবং পলিটিক্যাল প্রসেসগুলোকে আন্ডারমাইন করে। ধরেন এনসিপির রাজনীতি, বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি, গণসংহতি, অন্যান্য রাজনৈতিক ভিন্নতা, প্রতিপক্ষতা, কাউন্টার, পাল্টা কাউন্টার, এগুলো কিন্তু আমরা চাই এবং এগুলি হেলদি। কিন্তু আপনি গুপ্তভাবে থেকে এন্টার পলিটিক্যাল প্রসেসটাকে আন্ডারমাইন করে নন পলিটিক্যাল অ্যাক্টর দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেন। বিএনপির মধ্যে কোনো গুপ্ত আছে কি? তখন কতগুলো জায়গায় নন পলিটিক্যাল অ্যাক্টররাও পলিটিক্যাল পার্টিকে প্রক্সি হিসেবে ব্যবহার করে। আর বিএনপির ক্ষেত্রে গুপ্ততার কোনো দরকার নেই, কেননা বিএনপি একটা ইনক্লুসিভ মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের সময় তো তার গুপ্ত থাকতে হয় না। ধন্যবাদ। আওয়ামী লীগের সময় কিন্তু লোকজন বিএনপি পরিচয়টা দিতে পারলে খুশি হইতো, কিন্তু বিএনপিকে জামাত বলা হইতো, কারণ বিএনপি মেইনস্ট্রিম ডেমোক্রেটিক পলিটিক্স করে, জামাত বললে পিটাই মারা যাবে। ফলে জামাতকে ডিফেন্ড করতো তারা, বিএনপি এই সময় যখন বিএনপি জামাত ছিল। ফলে বিএনপির ক্ষেত্রে গুপ্ততার কোনো ক্রাইসিস নেই। এইটুকু থাকি, পরে আসবো আপনার কাছে প্রশ্ন নিয়ে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন এলপিজি কার্ড দেওয়ার কথা বলেছেন। তিনি গ্যাসের সমস্যার সমাধানে মা বোনদের এবার এলপিজি কার্ড দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী, এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তিনি বলছেন। আমার কথা হলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার এলপিজি কার্ড দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুটো কার্ড মোটামুটি উদ্বোধন হয়ে গেছে, এলপিজি কার্ডও দিচ্ছেন। সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বা দেশের অর্থনীতিতে কোনো চাপ পড়বে কিনা এই ধরনের বিভিন্ন কার্ড দেওয়ার মধ্যে? আমি এটাও আসছি, তার আগে এই রাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা স্বীকার করলেন যে আমাদের বর্তমানে জেনারেল অ্যাসেম্বলিতে থেকে, বর্তমান যে সংসদ আছে, এই সংসদে থেকে আপনি কখনো দ্বিকক্ষ তৈরি করতে পারবেন না। আপনাকে আবার একটা গণভোট দিতে হবে, আবার গণপরিষদ তৈরি করতে হবে। যে গণপরিষদটা আপনার শুরুতে শপথ নেওয়া দরকার ছিল, সেটা আপনি শপথ নেন নাই, আবার সেম গণপরিষদ তৈরি করে আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে পরবর্তীতে আপনাকে এই যে দ্বিকক্ষ জিনিসটাকে যুক্ত করতে হবে। তাহলে আপনি যে বারবার একই কথা বলছেন যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব, আপনি পারবেন না। আপনি জুলাই এই জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পারবেন না। যেভাবে আপনি এই যে পুঙ্খানুপুঙ্খানু পারবেন না, শুরুতেই বললাম সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিলেন, মানে সচিবালয় শেষ, তাহলে তো আপনি পুঙ্খানুপুঙ্খানু হলো না, পুঙ্খানুপুঙ্খানু তো হলো না, সচিবালয় তো প্রতিষ্ঠিত জিনিস আপনি বাতিল করে দিলেন। এখন এবার আসি, আপনার এই বিষয়ে আসি। দেখেন, আমাদের এই আগের শেখ হাসিনা সবসময় আমাদেরকে অল্টারনেটিভ অপশন দিতেন সবসময়। এ ধরেন হচ্ছে আপনার মাংস না খেয়ে আপনারা কাঁঠাল দিয়ে রান্না করেন, পেঁয়াজু নেই, আলুজি বানান, মানে পেঁয়াজুর বদলিতে বলে আলু, পেঁয়াজ নেই তাহলে আলু দিয়ে বানান, বেগুনি না হলে কুমড়ানু বানান, আমাদেরকে অপশন দিত। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে সে অপশন দেয়। আপনার ফুয়েল নাই, ফুয়েল কার্ড দিবে। আপনার এলপিজি নাই, আপনি এলপিজি নেই, কারণ আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। কেমন দেখেন, এলপিজি উনি আসার পরে 1300 টাকার এলপিজি 1940 টাকা হয়েছে, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। এলপিজি সবাই ব্যবহার করে, গরিব থেকে সবাই ব্যবহার করে। আপনি হয়তো কার্ড দিলে কি দিবেন, 500 টাকা দিবেন, হয়তো প্রতি পরিবারকে 500 টাকা দিবেন,
তাহলে আপনি বৃদ্ধি করলেন 640 টাকা, আপনি তাকে দিলেন কত টাকা? 500 টাকা আর 140 টাকা। বেশিও তো দিতে পারে। আপনি তো পুরো বছর ধরে আপনি দিবেন, আপনি কি 500 টাকা বেশি দিতে পারবেন না? আপনি দিলেন। এই যে একটা দেখেন, আমি একটা গল্প বলি আপনাকে। একটা লোক গ্রাম থেকে শহরে আসে, শহরে বিল্ডিং গুনতেছে, 1 তলা 2 তলা 3 তলা এইভাবে গুনতেছে। গনার পর সে 35 তলা বিল্ডিং কাউন্ট করেছে। কাউন্ট করার পরে পাশে এক বুদ্ধিমান লোক এসে দেখলো যে এটা আহাম্মক লোক, বলে যে এই তুমি যে গুনছো, তুমি জানো প্রত্যেকটা গণার জন্য 1 টাকা করে দিতে হবে। তো তখন যে গ্রাম থেকে আসে সে বলছে, হ্যাঁ আমি তো মাত্র 15 তলা গুনেছি। সে বলছে, আরে আমি কত চালাক, আমি মাত্র 15 তলা গুনেছি। তখন বলে যে ঠিক আছে তাহলে 15 টাকাই দাও। তখন সেই মানিব্যাগ থেকে বের করে বলছে, দেখো তো আমার কাছে 10 টাকার বেশি নেই। তখন এবার ওই বুদ্ধিমান লোক বলছে, এক কাজ করা যাও, এই করো, তোমাকে আমি তুমি 10 টাকাই দাও, 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম। ব্যাপক খুশি হয়ে গেছে, বউকে কল দিল, বউ আর আমি তো একটা চালাকি করছি, ব্যাপক লাভ করেছি। কি লাভ করছি? 35 টাকা যেখানে দেওয়ার কথা সেখানে আমি দিয়েছি মাত্র 10 টাকা। প্রথমে 15 টাকা কম দিয়েছি, এরপরে আবার 5 টাকা কম দিয়েছি। আপনার এই কার্ডটাও একই। আপনি মানুষকে দেখাচ্ছেন যে আমি আপনাকে কার্ড দিব, কিন্তু আপনি অলরেডি 640 টাকা বৃদ্ধি করে ফেললেন। আপনি দেখেন আমাদের আমি আপনাকে বলি, শুরু থেকে আমাদের সরকার আমাদের সাথে কি প্রতারণা করেছে দেখেন। শুরু থেকে বলে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমাদেরকে বলেছে আমাদের ব্যাপক মজুদ আছে, আমরা কখনো বাড়াবো না। ওনারা বলেছে ওনাদের 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বাড়াবে না বলেছে। অথচ ওনারা বলেছে আমাদেরকে নাকি 161 কোটি টাকা করে ওনারা ভর্তুকি দিয়েছেন। ওনারা ভর্তুকি দেন না। ওনারা কি করেছেন জানেন? ওনারা করেছেন আমাদের বিপিসি, আমাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি হচ্ছে বাংলাদেশের যত লাভজনক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে এটা। গত বছর 51,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে আপনি এই ভর্তুকিটা আপনি দিয়েছেন। তো আপনি যে জনগণকে ভালোবাসতেন, আপনি আরেকটু ভর্তুকি দিতেন। আপনি তো লাভ থেকে দিচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব এই থেকে দিচ্ছেন, লাভ থেকে ভর্তুকি দিতেন। আপনি না করে আপনি হুট করে বৃদ্ধি করলেন। বৃদ্ধি করার কারণে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাবটা পড়ছে। তাহলে আপনি যে শুরু থেকে বৃদ্ধি করার কারণে একটা সুবিধা তো পেয়েছে, এই উদ্যোগটার সুবিধা পেয়েছে। বিশেষ করে যদি বলি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘসারিত কমে গেছে, এটা তো অন্তত পেয়েছে, ভোগান্তি কমে গেছে। আপনি যখন যারা এতদিন পর্যন্ত সিন্ডিকেট করেছে তেলগুলো, আমাদের কিন্তু শুরু থেকেই দেখেন গভর্নমেন্টের ভুলগুলো কোথায় ছিল, আনস্মার্টনেসের পরিচয় কোথায় দিয়েছে জানেন? তেলের কোনো ঘাটতি নেই, আপনি বলেন আপনি রেশনিক পদ্ধতিতে তেল দিবেন। যখনই আপনি এটি বললেন তখনই মানুষের মাথা ঢুকে গেছে যে তাহলে আমাদেরকে রিজার্ভ করতে হবে। তখনই মানুষ যার 5 লিটার দরকার সে 15 লিটার রিজার্ভ করা শুরু করেছে। তাহলে আপনি আপনার যদি ঘাটতি না থাকে তাহলে আপনি রেশনিক পদ্ধতিটা কেন বললেন? আপনি সেটা না বলতে পারতেন। এটা বলার কারণে মানুষের মধ্যে এই যে আতঙ্ক শুরু হয়েছে, একটা প্যানিক শুরু হয়েছে। সে প্যানিকের কারণে কিন্তু মানুষ কি করছে, বারবার এই মজুদ করেছে। তাহলে আপনি শুরুতে বলেন আপনি দাম বাড়াবেন না, আপনার সফলতা একটা, আপনি দাম বাড়াচ্ছেন না। এখন যে বাড়ালেন, যারা ব্যবসায়ী যারা মজুদ করেছে এরা জানে আজকে হোক কালকে হোক আপনি বাড়াবেন। কারণ আপনি IMF থেকে আপনি ঋণ নিতে গেলেন, আপনাকে ঋণ দিচ্ছে না। কেন ঋণ দিচ্ছে না? কারণ আপনি দাম বাড়ান না, এই জন্য বাধ্য হয়ে আপনি দাম বাড়াবেন। যারা ব্যবসায়ী তারা তো সুকৌশলী, তারা জান আপনি বাড়াবেন, এই জন্য তারা ওয়েট করে আছে যে যখনই বাড়বে তখনই আমি তেলটা ছাড়বো। যখনই বাড়ছে তখনই তারা তেলটা ছেড়ে। একটা প্রশ্ন করি, এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে জামায়াতের লোকজন, এরকম একটা অভিযোগ বিএনপি নেতাদের পক্ষ থেকে বারবার বলে, আমার টক শোতেও বলেছে। জামাতের লোকজন যদি হয়, আপনি দেখেছেন একটা জায়গায় তেল পাওয়া গেছে 30,000 লিটার, তাকে জরিমানা করেছে 5,000 টাকা। এটা কি এক্সাম্পল? আপনি জানেন আমাদের দেশে যতগুলো পাম্প আছে বেশিরভাগ পাম্পের রেজিস্ট্রেশন নাই। আমি কিছু পাম্পকে জিজ্ঞেস করে যাই যে আপনাদের রেজিস্ট্রেশন চলেন কিভাবে? স্থানীয় এমপিদেরকে টাকা পয়সা দিয়ে চলি আমরা। আপনি কোন জায়গায় মজুদ করতে পেয়েছেন, আপনি পাম্পকে সিলগালা করে দেন যে তোমরা 2 বছর ব্যবসা করতে পারবে না। পুরো বাংলাদেশে যত পাম্প আছে তারা দেখবে যে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, তো সুতরাং আমাকে আর এটা করা যাবে না। আর আপনি 5,000 টাকা, তারা জানে আপনি জরিমানা করবেন, এই জরিমানাটা রেখেই তারা মজুদ করছে। কারণ তারা তো জানে আপনার আপনার দূর কতটুকু। আমাদের আইনমন্ত্রী বলেছেন না যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, বললো না আইনে কি মৃত্যুদণ্ড আছে? আমাদের বক্তব্য অধিকারে আছে 3 বছর সাজা, আর আপনি বলে মৃত্যুদণ্ড দিবেন। আইনের বাইরে, আইনমন্ত্রী আইনের বাইরে কথা বলতে পারে। আপনার কাছে আসবো।